কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এই কথারই যেন বাস্তব প্রতিফলন আজকের এই মুভি, যেখানে আমরা দেখতে যাচ্ছি দুই ভাই প্রায় 4,000 কোটি টাকা চুরি করে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সেই টাকা নিজেদের কাজে লাগাতে পারে, নাকি সেই টাকাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়? এর পাশাপাশি আত্মা কেঁপে ওঠার মতো কিছু ভয়ঙ্কর লেভেলের সার্জিক্যাল সিন রয়েছে। তাই হার্ট দুর্বল থাকলে এই মুভি থেকে দূরে থাকো। সব মিলিয়ে এই মুভি তোমাদের প্রতিটা মুহূর্ত আঁকড়ে ধরবে, কারণ যেই পরিমাণ অ্যাকশন, সাসপেন্স আর ইমোশনাল এই মুভিতে রয়েছে তা দেখে তোমরা শেষে বলতে বাধ্য হবে হোয়াট আ মুভি। তাই চলো শুরু করা যাক। মুভি শুরু হয় লস অ্যাঞ্জেলেস থেকে, যেখানে আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার উইলিয়ামকে দেখতে পাই। উইলিয়াম একজন প্রাক্তন মেরিন সোলজার, তবে বর্তমান তার আর্থিক অবস্থা খুবই খারাপ। এতটাই খারাপ যে সে তার অসুস্থ ওয়াইফের অপারেশন করাতে পারছিল না। সে কোনোভাবেই অপারেশন টাকা জোগাড় করতে পারে না। দেখা যায় উইলিয়াম তার ওয়াইফকে মিথ্যা আশ্বাস দিয়ে বলে, আমি খুব শিগগিরই ইন্স্যুরেন্সের টাকা পেতে যাচ্ছি, তাই তুমি আর কয়েকটা দিন সহ্য করো। পরে উইলিয়াম তার ওয়াইফকে ইন্টারভিউর কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে আমাদের প্যারামেডিক ডিপার্টমেন্টের দুইজন অফিসারকে দেখানো হয়, ক্যাম ও স্কট। প্যারামেডিক হিসাবে তাদের কাজ হলো ইমার্জেন্সি সার্ভিস দেওয়া। গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। ক্যাম তার কাজে খুবই দক্ষ ছিল। দেখা যায় কার অ্যাক্সিডেন্টের কারণে এই ছোট্ট মেয়েটার বুক ভেদ করে একটি রড ঢুকে রয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি থাকা সত্ত্বেও ক্যাম মোটেও বিচলিত হয় না, বরং খুবই দক্ষতার সঙ্গে পরিস্থিতির সামাল দিয়ে মেয়েটিকে হাসপাতালে পৌঁছে দেয়। ক্যামের এমন সাহসিকতা দেখে স্কট, যার আজ প্রথম দিন ছিল, সে অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় উইলিয়াম তার ভাই ড্যানির সঙ্গে দেখা করতে আসে। এখানে আমরা ড্যানি ও উইলিয়ামের কথাবার্তায় বুঝতে পারি উইলিয়াম ছোট থাকতে ড্যানির পরিবার তাকে দত্তক নিয়েছিল। তবে তারা আপন ভাই না হলেও তাদের মধ্যে আপন ভাইয়ের চাইতেও খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখানে আরও একটা বিষয় পরিষ্কার বোঝা যায়, সেটা হলো উইলিয়াম বেশ কয়েক বছর আগে ড্যানির কাছ থেকে দূরে চলে গিয়েছিল, কারণ ড্যানি ও উইলিয়ামের পথ ছিল সম্পূর্ণ আলাদা। উইলিয়াম ছিল একজন দেশপ্রেমিক ও সৎ ব্যক্তি, তবে ড্যানি ছিল সম্পূর্ণ উল্টো। সে ছিল তার বাবার মতো একজন ভয়ঙ্কর লেভেলের চোর, যে এখন পর্যন্ত 37টি ব্যাংক ডাকাতি করেছে। এতগুলো ব্যাংক ডাকাতি করা সত্ত্বেও আজ পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি। যাই হোক, এখানে উইলিয়াম তার আত্মসম্মান একপাশে রেখে ড্যানির কাছে তার ওয়াইফের চিকিৎসার টাকার জন্য এসেছে। তবে উইলিয়াম কিছু বলার আগেই ড্যানি বুঝে ফেলে। সে উইলিয়ামের কাছে জানতে চায়, তোর কত টাকা চাই? উইলিয়াম বলে ওঠে $2,31,000। এত টাকার কথা শুনে ড্যানি খানিকটা চুপ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সে বলে ওঠে, যদি এর চাইতেও বেশি টাকা পাস। এটা বলে ড্যানি উইলিয়ামকে তার টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। উইলিয়াম ড্যানির টিমের প্রস্তুতি দেখে বুঝে ফেলে তারা নিশ্চিত কোনো ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। তখন সে ড্যানিকে বলে, এসব কি, তুই না এসব ছেড়ে দিয়েছিলি? ড্যানি বলে, হ্যাঁ ছেড়ে দিয়েছিলাম, তবে এখন আবারও নতুন করে শুরু করেছি। এরপর ড্যানি একটি ব্যাংকের নাম বলে এবং তাকে জানায় সেখানে $32 মিলিয়ন রাখা আছে। উইলিয়াম এত টাকার কথা শুনে বলে, কোনো ব্যাংকই এত টাকা রাখা হয় না। ড্যানি বলে, এটাই তো আসল বিষয়, ওরা আজ রাতেই সব টাকা সরিয়ে নেবে, তাই এখনই কিছু না করলে এমন সুযোগ আর পাওয়া যাবে না। তাই আমি চাই তুই আমাদের সঙ্গে যোগ দে। তবে উইলিয়াম ড্যানির এই প্রস্তাবে রাজি হয় না। সে বলে, ভাই আমি তোর কাছে টাকা ধার হিসাবে চেয়েছিলাম, এর জন্য তুই আমাকে দিয়ে অন্য যে কোনো কাজ করিয়ে নিতে পারিস, কিন্তু এটা না। তখন ড্যানি বলে, দেখ আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই, আমার টাকা বিভিন্ন জায়গায় আটকে আছে, যদি আমার সঙ্গে থাকতো তাহলে আমি তোকে দিয়ে দিতাম। তাই আমি এখন কি বলছি সেটা বোঝার চেষ্টা কর। টাকার জন্য না হোক, তুই ভাই হিসাবে আমাকে হেল্পটা কর। আমার টিমে একজন শট আছে, তাছাড়া আমি বাকিদের উপর ভরসা রাখতে পারছি না। তবে তুই আমার সঙ্গে থাকলে এটা আমার জন্য বাঁ হাতের খেলা, তাই প্লিজ আমার সঙ্গে চল। তাছাড়া তুই তোর পরিবারের কথা চিন্তা কর, এটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। ড্যানি এত করে বলার পরও উইলিয়াম কোনোভাবেই রাজি হয় না। তবে বর্তমান সময়ে উইলিয়াম যেই পরিস্থিতিতে রয়েছে তাতে তার টাকা খুবই প্রয়োজন, তাই সে তার ওয়াইফের চিকিৎসার কথা চিন্তা করে পরবর্তীতে রাজি হয়ে যায়। পরে ড্যানি পুরো প্রস্তুতি নিয়ে ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তবে ড্যানির কোনো ধারণাই ছিল না তার এই ব্যাংক ডাকাতির পরিকল্পনার উপরে আগে থেকেই লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বিশেষ ইউনিটের নজর ছিল, যারা সিভিল ড্রেসে ব্যাংকের বাইরেই প্রস্তুত ছিল। যাদের মধ্যে রিমি ক্যাপ্টেন মনরোকে জানায় ড্যানিকে ব্যাংকের পার্কিং লটে দেখা গেছে। ওরা হয়তো এখন ব্যাংকের ভিতরে রয়েছে, তাই আমরাও কি ভিতরে যাব? তবে মনরো বলে, না, এতে করে খামাখা খুন খারাপি হবে, তার চেয়ে বরং ওদের বের হওয়ার অপেক্ষা করো। এদিকে অফিসার জ্যাক ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ছিল, সে ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল, তবে কাউকেই দেখা যাচ্ছিল না। তখন ভেতর থেকে
ড্যানি বেরিয়ে আসে। অফিসার জ্যাক জিজ্ঞাসা করে কি হয়েছে, আজ ব্যাংক বন্ধ কেন? ড্যানি খুব চালাকির সঙ্গে বলে, না আসলে কিছু ক্যাশ ট্রান্সফার হচ্ছে, তাই সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তখন অফিসার বলে, আমি একটি সেভিং অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম। ড্যানি বলে, হ্যাঁ অবশ্যই, আপনার জন্য খুবই ভালো একটি প্যাকেজ আছে, তবে আপনি কষ্ট করে 20 মিনিট পরে আসুন। এটা বলে ড্যানি দরজা বন্ধ করতে চায়, তবে অফিসার তাকে দরজা বন্ধ করতে দেয় না। সে এক প্রকার অনুরোধ করে বলে, আসলে আমি ডিউটিতে রয়েছি, তাই এখন হলে ভালো হতো। পরে ড্যানি না চাইতেও অফিসারকে ভিতরে ঢুকতে দেয়, কারণ এই অবস্থায় তাকে বাধা দিলে তার সন্দেহ হতে পারে। তবে ব্যাংকের ভিতরে দেখা যায় ড্যানির টিম ব্যাংকের সকল এমপ্লয়িকে জিম্মি করে রেখেছিল, তবে তারা অফিসারকে কিছুই বুঝতে দেয় না। অফিসার জ্যাক ভিতরে আসলে আমরা বুঝতে পারি সে মূলত এখানে কিম নামের এই এমপ্লয়িকে পছন্দ করত, তাই সে আজ অনেক সাহস নিয়ে এসেছে, সে তার মনের কথা কিমকে বলেই ছাড়বে। মানে খিসের মধ্যে কি পান্তাবাদের কি, এখানে সবার জান নিয়ে টানাটানি, আর অফিসার এসেছে প্রপোজ করতে। যাই হোক, অফিসার অনেক সাহস নিয়ে কিমের সামনে আসে, অনেকক্ষণ এদিক ওদিকের কথা বলে শেষ পর্যন্ত সে মনের কথা বলেই দেয়। তবে কিমের চেহারা ছিল ভয় আর আতঙ্কের ছাপ, যেটা দেখে অফিসারের সন্দেহ হয়। ততক্ষণে ড্যানিও বুঝে ফেলে অফিসার হয়তো সব বুঝে গিয়েছে, তাই সে তৎক্ষণাৎ অফিসারকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তাকে ওয়ার্নিং দিয়ে বলে, কোনো রকম চালাকি করা যাবে না, নয়তো তুমিও মরবে, বাইরে তোমার পার্টনারও মরবে, আর এখানে থাকা 9 জন এমপ্লয়ও মরবে, যার মধ্যে তোমার ভালোবাসার মানুষটাও রয়েছে, তাই কোনো রকম বোকামি করবে না। আমি চাই তুমি ধীরে ধীরে তোমার হাত বন্দুকের উপর থেকে সরিয়ে নাও এবং হাসি মুখে বাইরে থাকা তোমার পার্টনারকে হাত নাড়িয়ে ইশারা দাও। জ্যাক ড্যানির কথা মতো বন্দুক থেকে হাত সরিয়ে নেয় এবং বাইরে থাকা অফিসার মার্ককে হাত নাড়িয়ে ইশারা করে। এরপর ব্যাংক ম্যানেজার তাদেরকে ভল্টের ভিতরে নিয়ে আসে, যেখানে রাখা ছিল $32 মিলিয়ন। ভাই রে ভাই, এত টাকা দেখে তো মাথায় নষ্ট। তারা সব টাকা 4টি ব্যাগের ভিতরে ভরে নেয়, প্রতি ব্যাগে ছিল $8 মিলিয়ন। সবাই টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং বাইরে ড্যানির টিমের র্যান্ডোজো গাড়ি নিয়ে চলে এসেছে। সবকিছু ঠিকঠাকই ছিল, আর কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে উধাও হয়ে যাবে। তবে ড্যানির এই প্ল্যান ভেস্তে দেয় যখন মার্ক জ্যাকের দেরি দেখে ব্যাংকের ভিতরে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করে। এতেই সে বুঝে ফেলে ভিতরে কি ঘটছে। মার্ক সঙ্গে সঙ্গে বন্দুক তাক করে তাদেরকে স্যারেন্ডার করতে বলে। ঠিক তখনই র্যান্ডোজো মার্ককে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে, যদিও মার্ক সময় মতো সরে যায়। এরপর ড্যানির টিমের বাকিরা সবাই মার্ককে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তখন দেখা যায় এলএপির বিশেষ ইউনিট যারা আগে থেকেই প্রস্তুত ছিল তারাও ফায়ারিং শুরু করে। শুরু হয় তুমুল গোলাগুলি। পরিস্থিতি বেগতিক দেখে ড্যানি ও উইলিয়াম টাকা নিয়ে পিছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এদিকে র্যান্ডোজো এতটাই জোশে ছিল যে সে ভুলবশত তাদের টিমের টুইনকে গাড়ি চাপা দিয়ে ফেলে। এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই এলএপিডির বেশিরভাগ ইউনিট এখানে চলে এসেছে এবং বিল্ডিং এর চারপাশ ঘিরে ফেলেছে। তবে ড্যামি টিমের কেউ সারেন্ডার করে না, উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তখন দেখা যায় এখান থেকে কিছুটা দূরেই ক্যাম ও স্কট ছিল। তারা যখন গোলাগুলির শব্দ শুনতে পায় তৎক্ষণাৎ তারা ইমার্জেন্সির জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে ড্যানি ও উইলিয়াম জ্যাককে সঙ্গে নিয়ে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। তবে ড্যানির টিমের বাকিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে ডিভান যখন গাড়িতে উঠতে যাবে তখন টুইনের অবস্থা দেখে তার মাথায় নষ্ট হয়ে যায়। দেখা যায় টুইনের পেটের নিচের অংশ গাড়ির চাপায় একদম চ্যাপটা হয়ে গিয়েছে। ডিভান টুইনের এই অবস্থা দেখে র্যান্ডোজোর উপর প্রচন্ড খেপে যায়। তবে র্যান্ডোজো বলে, এসব বাদ দিয়ে তুই ওর ব্যাগ নিয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ঠিক সেই সময় একটি গুলি এসে র্যান্ডোজোর মাথা ভেদ করে চলে যায়। অন্যদিকে ড্যানি ও উইলিয়াম গ্রাউন্ড ফ্লোরে আটকে যায়, কোন দিকে যাবে বুঝতে পারে না। তখন উইলিয়াম ও ড্যানির মধ্যে কিছুটা তর্ক হয়। এই সুযোগে জ্যাক ড্যানির উপর হামলা করে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন উইলিয়াম আতঙ্কিত হয়ে জ্যাকের উপর গুলি চালায়, যেটা সে কখনই চায়নি। পরে দেখা যায় উইলিয়াম কারো আসার অপেক্ষা করতে চাচ্ছিল যাতে জ্যাককে বাঁচানো যায়। তবে ড্যানি তাকে এক প্রকার জোর করেই এখান থেকে নিয়ে যায়। অন্যদিকে বাইরে একে একে ড্যানি টিমের সবাই মারা পড়ে, একজনও বাঁচতে পারে না। আর এদিকে ড্যানি ও উইলিয়াম যেদিক থেকেই বের হওয়ার চেষ্টা করে সেই দিকেই আগে থেকেই পুলিশ প্রস্তুত ছিল। তারা কোনোভাবেই বিল্ডিং এর বাইরে বের হতে পারছিল না। তার উপরে পুলিশ বিল্ডিং এর ভিতরেও প্রবেশ করা শুরু করেছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ড্যানি উইলিয়াম বিল্ডিং থেকে বের হলেই মারা পড়বে।
এদিকে জ্যাকের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল, তবে সৌভাগ্যবশত মার্ক তাকে খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য ওয়্যারলেসে সবাইকে জানিয়ে দেয়। এটা আবার ক্যাম শুনে ফেলে। সঙ্গে সঙ্গে সে স্কটকে তাড়াতাড়ি লোকেশনে যেতে বলে। স্কটও দেরি না করে সোজা জ্যাকের কাছে চলে আসে। ক্যাম তাড়াতাড়ি জ্যাককে অ্যাম্বুলেন্সে তোলে এবং তার প্রাথমিক চিকিৎসা শুরু করে। তবে যাওয়ার পথে তাদের অ্যাম্বুলেন্স ড্যানি দেখে ফেলে। যেহেতু ড্যানির কাছে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় তারা এই অ্যাম্বুলেন্সে করে বের হবে। যেমন চিন্তা তেমন কাজ, সে অ্যাম্বুলেন্সটিকে হাইজ্যাক করে ফেলে, স্কটকে মেরে অজ্ঞান করে ফেলে এবং উইলিয়ামকে স্কটের জ্যাকেট পরে গাড়ি চালাতে বলে। ড্যানি ক্যামের দিকে বন্দুক তাক করে রাখে যাতে সে কোনো রকম চালাকি না করে। এরপর উইলিয়াম গাড়ি চালানো শুরু করে। তবে পার্কিং লট থেকে বের হওয়ার মেইন এক্সিট পয়েন্টে এলএপিডির বিশেষ ইউনিট অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ফেলে। তখন ড্যানি ক্যামকে ভয় দেখে বলে, তোমার কাছে এখন দুটো রাস্তা, হয় আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো অথবা তুমি আমাদেরকে এখান থেকে বের হতে সাহায্য করবে। এটা বলে ড্যানি ক্যামের দিকে বন্দুক তাক করে পাশেই লুকিয়ে থাকে। পরবর্তীতে একজন অফিসার যখন ভিতরে চেক করতে আসে তখন ক্যাম বলে, আমাদের হাসপাতাল যাওয়া জরুরি, নয়তো এই অফিসারকে বাঁচানো যাবে না, তাই তাড়াতাড়ি রাস্তা ছাড়ো। অফিসাররা জ্যাকের অবস্থা দেখে আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত তাদেরকে যেতে দেয়। এখান থেকে বের হতে পেরে ড্যানি ও উইলিয়াম এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। ড্যানির তো খুশির ঠিকানাই ছিল না, তারা এখন $16 মিলিয়ন মালিক। তবে তার এই খুশি কতক্ষণ স্থায়ী হবে সেটা সময় বলে দেবে, কারণ মার্ক স্কটকে পেয়ে যায়, যার কাছ থেকে জানতে পারে তাদের অ্যাম্বুলেন্স হাইজ্যাক হয়েছে। তখন তার আর বুঝতে বাকি থাকে না অ্যাম্বুলেন্সে করে এখান থেকে কারা বের হয়েছে। সঙ্গে সঙ্গে সে তার পুরো ইউনিটকে বিষয়টি জানিয়ে দেয়। এদিকে ড্যানি একেবারে চিন্তামুক্ত ছিল, সে ভেবে নিয়েছে তাদের বিপদ কেটে গেছে, তাই সে উইলিয়ামকে বুঝিয়ে দেয় তাদের এখন কোথায় যেতে হবে। পাশাপাশি সে ক্যামের কাছেও ক্ষমা চেয়ে নেয় তাকে তখন ভয় দেখানোর জন্য। অন্যদিকে ক্যাপ্টেন মনরো ঘটনাস্থলে এসে মার্কের কাছ থেকে জানতে পারে অ্যাম্বুলেন্সে তার পার্টনার জ্যাক গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। এখানে আমরা একটি বিষয় বুঝতে পারি, ক্যাপ্টেন মনরো তার কুকুরকে প্রচন্ড ভালোবাসে, তাই সে যেখানেই যায় তার কুকুরকে সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে উইলিয়াম মেইন রোড বাদ দিয়ে শাখা রোড দিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে থাকে। তবে সে আচমকা গাড়ি থামিয়ে দেয় এবং সামনে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এটা থেকে ড্যানি সামনে চলে আসে। তখন দেখা যায় তাদের ঠিক উপরেই একটি হেলিকপ্টার তাদেরকে খুঁজতেছিল। তারা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের সকল লাইট বন্ধ করে দেয়। এখানে উইলিয়াম প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এক প্রকার ধরেই নেয় হয়তো আর কখনোই সে তার পরিবারের কাছে ফিরতে পারবে না। তবে ড্যানি তাকে শান্ত করে বলে, এমন কিছুই হবে না, আমরা খুব শিগগিরই বাড়ি ফিরবো, তাই তুই শান্ত হ। তখন তাদের এই কথাবার্তার সুযোগ নিয়ে ক্যাম এখান থেকে পালানোর চিন্তা করে। দেখা যায় সে হঠাৎ ফায়ার এক্সটিংগুইশার তাদের উপর স্প্রে করে সোজা মেইন রোডের দিকে দৌড় দেয়। তবে ড্যানি তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হয়ে ক্যামের দিকে বন্দুক তাক করে উচ্চ স্বরে বলে, নগদে থেমে যাও, নয়তো আমি গুলি চালিয়ে দেব। সঙ্গে সঙ্গে ক্যাম থেমে যায়। ঠিক সেই মুহূর্তেই জ্যাকের শারীরিক অবস্থা আরো অবনতি হতে থাকে। এটা শুনে ক্যাম তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফিরে আসে। দেখা যায় জ্যাক শ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছিল, যেটা মোটেও ভালো লক্ষণ ছিল না। তখন উইলিয়াম ড্যানিকে বলে, আমরা কি এবার কিডন্যাপার হয়ে গেলাম? ড্যানি বলে ওঠে, তোর এটা এখনো বুঝতে বাকি রয়ে গেছে, এত কিছু চিন্তা না করে তাড়াতাড়ি লোকেশনে পৌঁছা। তখন উইলিয়াম তাড়াতাড়ি যাওয়ার চেষ্টায় এয়ারফোর্সের নজরে পড়ে যায়। ফলে ক্যাপ্টেন মনরো তাদের লোকেশন জেনে যায় এবং তারা কোন দিকে যাচ্ছে সেটাও বুঝে ফেলে। সঙ্গে সঙ্গে সে তার সব ইউনিটকে অ্যাম্বুলেন্সের পিছু নিতে বলে। দেখা যায় অফিসার ডাজা মনরোকে অ্যাম্বুলেন্সটির লাইভ ফুটেজ দেখাতে থাকে। অর্থাৎ ড্যানি ও উইলিয়াম এখন সর্বক্ষণই ক্যাপ্টেন মনরোর নজরদারির মধ্যেই রয়েছে। মনরো তার অফিসারদের জানিয়ে দেয় কোনোভাবেই অ্যাম্বুলেন্সটির ক্ষতি করা যাবে না, কারণ ভেতরে তাদেরই একজন অফিসার রয়েছে। পাশাপাশি সে ডাজাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই চোরদের পুরো ডিটেলস তাকে বের করে দিতে। এদিকে ড্যানি ও উইলিয়াম এটা ভেবে খুশি হচ্ছিল যে তারা অল্পের মধ্যেই তাদের লোকেশনে পৌঁছে যাবে, কিন্তু দেখা যায় যখনই তারা তাদের লোকেশনের কাছাকাছি চলে আসে তখনই সামনে থেকে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। যেদিকেই যাওয়ার চেষ্টা করে সেদিকেই পুলিশ চলে আসে। তবে উইলিয়াম গাড়ি থামায় না, মানে তারা এত সহজে হার মানবে না। এখানে মোটামুটি চোর পুলিশের ধাওয়ার পাশাপাশি দেখার মতো কার রেসিং শুরু হয়। তখন ইপ্তনে দেখা যায় জ্যাকের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। ক্যাম একা সামলাতে পারছিল না, তাই সে উইলিয়ামকে বলে, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন আমাকে সাহায্য করো, নয়তো একে বাঁচানো যাবে না। ক্যামের এমন কথা শুনে উইলিয়াম ড্যানিকে পিছে যেতে বলে। তবে ড্যানির অবস্থা ছিল অনেকটা এমন যে সে যেন মিনিট কয়েক আগেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। পরে দেখা যায় ক্যাম এই যাত্রায় জ্যাককে শক দিয়ে কোনো রকমে তার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক করতে সক্ষম হয়। তবে তাকে বাঁচাতে হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
এদিকে পুলিশের গাড়িগুলো তাদের পিছু ছাড়ছিল না, যদিও উইলিয়ামের ড্রাইভিং এর সামনে মনরো টিমের কেউ টিকতে পারে না। ফলে একে একে মনরো তার বহু গাড়ি বিধ্বস্ত হতে দেখে, কিন্তু তারপরও উইলিয়াম পুলিশ থেকে পিছু ছাড়াতে পারে না। তখন উইলিয়াম ড্যানিকে বলে, কিছু একটা ভাব, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের কর, নয়তো এভাবে চলতে থাকলে খুব শিগগিরই আমরা ধরা পড়ে যাব। তখন ড্যানির মাথায় এক দুর্দান্ত পরিকল্পনা আসে, যাতে করে পুলিশকে বোকা বানানো যাবে। সঙ্গে সঙ্গে সে বার্নার ফোন দিয়ে তার বাবার বন্ধু পাপিকে ফোন দেয়। পাপির কাছে সে সাহায্য চায় যেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করে। তবে পাপি বলে, না, এই মুহূর্তে আমি তোর কোনো সাহায্য করতে পারবো না, এটা তোর আগে চিন্তা করা উচিত ছিল। তখন ড্যানি বলে ওঠে, এই মুহূর্তে গাড়িতে আমার কাছে $16 মিলিয়ন রয়েছে, তাই তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে অর্ধেক টাকা তোমার। এত টাকার কথা শুনে পাপি আর না করতে পারে না, সে ড্যানির কাছে জানতে চায় তোর পরিকল্পনা কি। ড্যানি পাপিকে তার পুরো প্ল্যান বুঝিয়ে দেয়। এরপর ড্যানি তার অ্যাসিস্ট্যান্ট ক্যাস্ট্রোকে ফোন দিয়ে বলে, তুই তাড়াতাড়ি প্রিন্ট ও স্প্রে মেশিন নিয়ে অমুক জায়গায় চলে আয়। তখন ক্যাস্ট্রো বলে ওঠে, এখনই আসতে হবে, একটু পরে আসলে হয় না, আমি এখন ম্যাচ দেখতেছিলাম। এমন কথা শুনে বুঝতেই পারছো ড্যানি তাকে কি বলবে, মোটামুটি সাবান ছাড়া তাকে বকাঝকা করে ধুয়ে ফেলে। এদিকে ক্যাপ্টেন মনরো ড্যানিকে ধরার জন্য জাল বিছায়। তার পরিকল্পনা ছিল ড্যানিকে ধাওয়া করতে করতে তারা এমন জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার পর তারা চারদিক থেকে অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ফেলবে। তবে এর আগে মনরো অকিটকির মাধ্যমে ড্যানির সঙ্গে কথা বলে তাকে স্যারেন্ডার করানোর চেষ্টা করে, কিন্তু ড্যানি ছিল পুরোই একরোখা। সে কোনোভাবেই গাড়ি থামায় না, সোজা জানিয়ে দেয় গাড়ি থামবে না। তখন মনরো বলে, ঠিক আছে, তাহলে আমরাও থামবো না। অন্যদিকে পাপির ছেলে রবার্টোর প্রস্তুতি দেখে মনে হচ্ছিল তারা কোনো যুদ্ধে নামতে যাচ্ছে। সে ড্যানিকে ফোন করে জানায়, আমরা অল্পের মধ্যেই জায়গা মতো চলে আসতেছি। এদিকে মনরো টিম কোনোভাবেই ড্যানির পিছু ছাড়ে না। দেখা যায় পার্ক মনরো টিমের সবার সামনে ছিল। তখন ড্যানি তাকে শুট করার জন্য পজিশন নেয়। এটা দেখে ক্যাম তাকে বাধা দেয়, ফলে গুলি চললেও সেটা মার্কের গায়ে লাগে না। ড্যানিকে বাধা দেওয়ায় ড্যানি ক্যামের উপর প্রচন্ড রেগে যায়। তার উপর সে যখন দেখতে পায় পুলিশ কোনোভাবেই তাদের পিছু ছাড়ছে না, তখন সে ক্যামকে সামনে এনে হুমকি দেয়, তাদের পিছু না ছাড়লে সে ক্যামকে মেরে ফেলবে। তবে কে শোনে কার কথা, মার্ক তাদের পিছু ছাড়ে না। তখন ড্যানি উত্তেজিত হয়ে তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তখন দেখা যায় মার্ক যে গাড়িটি চালাচ্ছিল সেই গাড়িতে আগে থেকেই মনরোর কুকুর নাইট্রোকে রাখা ছিল। মূলত মার্ক তাড়াহুড়ার মধ্যে ভুল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। মনরো যখন জানতে পারে তার কুকুর বর্তমান সামনের গাড়িতে রয়েছে, তখন সে সঙ্গে সঙ্গে সবাইকে থেমে যেতে বলে। মার্ক রেগে মেগে বলে, পুলিশের গাড়িতে কেউ কুকুর রাখে নাকি? তবে যাই হোক, এই যাত্রায় কুকুরের জন্য হলেও ড্যানি কিছুটা সময় পেয়ে যায়, ফলে তারা আবারও হাইওয়েতে চলে আসে। এদিকে মনরো টিমের সঙ্গে FBI এর স্পেশাল এজেন্ট অ্যানসন যুক্ত হয়, কারণ এই অ্যানসন ড্যানিকে খুব ভালো করেই চিনত। এর বড় কারণ হলো তারা একসময় খুব ভালো বন্ধু ছিল। যাই হোক, অন্যদিকে ক্যাম দেখতে পায় জ্যাকের শরীর থেকে রক্ত বেরোচ্ছে। সে বুঝতে পারে না কোথা থেকে রক্ত বেরোচ্ছে। ভালো করে চেক করলে বুঝতে পারে তখন হাতাহাতির সময় একটি গুলি এসে জ্যাকের বুকে লেগেছে। এবার পরিস্থিতি ভয়াবহ জটিল আকার ধারণ করে, কারণ আগামী 5 মিনিটের মধ্যে জ্যাকের শরীর থেকে গুলি বের না করলে জ্যাক মারা যাবে। এটা জানার পর ড্যানি ক্যামকে বলে, তুমি ওর অপারেশন করো। ক্যাম বলে, না, আমি এটা করতে পারবো না, এর জন্য একজন ডাক্তারের প্রয়োজন। তখন ড্যানি ক্যামের ফোন থেকে ডক্টর কলিং এর নাম্বার পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে ফোন দিয়ে ক্যামকে কথা বলতে বলে। তখন আমরা বুঝতে পারি এই ডক্টর কলিং হচ্ছে ক্যামের এক্স বয়ফ্রেন্ড। পরে কলিং ফোন রিসিভ করলে ক্যাম সোজা তাকে জিজ্ঞাসা করে শরীর থেকে গুলি কিভাবে বের করতে হয়। কলিং বলে ওঠে, এসব কি বলছো, তুমি এটা করতে পারবে না, তুমি কোনো ডাক্তার না। ক্যাম বলে, আমি জানি আমি ডাক্তার নই, কিন্তু আমি বর্তমান একজন হোস্টেস। এটা শুনে কলিং ঘাবড়ে যায়। তার আর বুঝতে বাকি থাকে না টিভিতে যে অ্যাম্বুলেন্সটিকে বারবার দেখানো হচ্ছে সেই অ্যাম্বুলেন্সে ক্যাম রয়েছে। তখন ড্যানি কলিংকে বলে, তুই যদি এখন ওকে গাইড না করিস তাহলে আমি ওকে মেরে ফেলবো। তখন কলিং পরিস্থিতি বুঝতে পেরে তাকে গাইড করতে রাজি হয়। এমনকি সে ইমার্জেন্সি গ্রুপে কল করে আরো ডাক্তারের সাহায্য চায়। পরে দেখা যায় কলিং এর পাশাপাশি আরো 2 জন ডাক্তার যুক্ত হয়। এরপর ডাক্তাররা মনিটরের মাধ্যমে ক্যাম্পকে লাইভ নির্দেশনা দিতে থাকে। তারা যেভাবে বলে ক্যাম্প সেইভাবেই অপারেশন শুরু করে। এদিকে মনরো যখন জানতে পারে ভেতরে জ্যাকের অপারেশন হচ্ছে, তখন সে তার পুরো টিমকে গাড়ির গতি কমাতে বলে। এদিকে উইলিয়াম ড্যানিকে গাড়ি চালাতে বলে নিজে পিছনে চলে আসে, যাতে সে ক্যাম্পকে সাহায্য করতে পারে। পরে দেখা যায় প্রথমে ক্যাম্প ডাক্তারের কথা মতো জ্যাকের বুকের নিচের অংশ কেটে ফেলে। এরপর ডাক্তারের নির্দেশ অনুযায়ী তারা 2 জন জ্যাকের শরীরের ভিতরে হাত ঢুকিয়ে কিছুটা ফাঁকা করে নেয়। তারপর ক্যাম্প ভিতরে গুলিটি খোঁজার চেষ্টা করে। তখন ক্যাম্প বুঝতে পারে গুলিটি পিলিহার মধ্যে আটকে রয়েছে।
ঠিক সেই সময় আবার জ্যাকের জ্ঞান ফিরে আসে। জ্যাকের জ্ঞান ফিরে আসতে দেখে তারা দুজনই প্রচন্ড ঘাবড়ে যায়। উইলিয়াম কি করবে কিছুই বুঝতে পারে না। সে সোজা জ্যাককে এক ঘুষি মেরে বসে। তবে এবারের ঘুষিটা কাজে লাগে, কারণ ঘুষি খাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাক আবারও অজ্ঞান হয়ে যায়। পরে ক্যাম ডাক্তারের কথা মতো পিলিহাটি বাইরে বের করে আনে। এবার ক্যামের কাজ ছিল পিলিহা না ফাটিয়ে গুলিটি বের করা। তবে গুলিটি বের করার সঙ্গে সঙ্গে পিলিহা ফেটে যায়। তখন ডাক্তার ক্যামকে বলে, তোমার হাতে এখন 60 সেকেন্ড সময় আছে, এর মধ্যে রক্তপাত বন্ধ না করতে পারলে জ্যাক মারা যাবে। ঠিক সেই সময় আবার চার্জ শেষ হয়ে যাওয়ায় মনিটর বন্ধ হয়ে যায়, ফলে কলিং আর তাদের গাইড করতে পারে না। এমন জটিল পরিস্থিতিতে ক্যাম এর আগে কখনোই পড়েনি। সে প্রচন্ড ঘাবড়ে যায়। তবে উইলিয়াম তাকে শান্ত করে এবং ঠান্ডা মাথায় কাজ করতে বলে। পরে ক্যাম তার চুল বেঁধে রাখা ক্লিপটি উইলিয়ামকে নিতে বলে। এরপর ক্লিপটি পিলিহার নিচে আটকে দিতে বলে। সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এতে করে তারা আবারও জ্যাককে বাঁচাতে সক্ষম হয়। উইলিয়াম ও ক্যাম কিছুটা স্বস্তি ফিরে পায়। তবে এদিকে মনরো কলিংকে ফোন করে জানতে চায় তারা জ্যাককে বাঁচাতে পেরেছে কিনা। তবে কলিং বলে, লাইন কেটে যাওয়ায় আমি নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে জ্যাকের অবস্থা খুবই খারাপ ছিল। এমন অপারেশন একজন সেরা ডাক্তারের জন্য অনেক জটিল, তাই আমি এর বাইরে কিছুই বলতে পারছি না। মনরো কলিং এর এমন কথা শুনে ধরে নেয় জ্যাক মারা গেছে। ফলে সে তার পুরো টিমকে প্রস্তুত হতে বলে। তারা এবার আর সময় নষ্ট করবে না। অন্যদিকে ড্যানি ভুলবশত ডাউনটাউনের দিকে না গিয়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। এটা দেখে উইলিয়াম ড্যানির উপর প্রচন্ড রেগে যায়। তবে তাদের এয়ারপোর্টের দিকে যেতে দেখে মনরো তার টিমকে এয়ারপোর্টের সামনে স্নাইপার প্রস্তুত রাখতে বলে। মনরোর এমন আগ্রাসী মনোভাব দেখে অ্যানসন তাকে এমনটা করতে বারণ করে, কারণ অ্যাম্বুলেন্সে এখনো একজন প্যারামেডিক রয়েছে। তবে মনরো অ্যানসনের কথা শোনে না, বরং সে তার স্নাইপার টিমকে বলে দেয় তারা যেন এমনভাবে গুলি চালায় যাতে ভেতরে থাকা প্যারামেডিকের কোনো ক্ষতি না হয়। বাকিটা ওখানকার টিম দেখে নিবে। তখন অ্যানসনের মনে পড়ে যেহেতু জ্যাক ওখানে রয়েছে, তাই ওর মোবাইলও হয়তো ওর সঙ্গেই রয়েছে। তাই সে জ্যাকের মোবাইলে কল করে। ভাগ্যক্রমে মোবাইলের পাশেই ক্যাম বসা ছিল। ক্যাম ফোন রিসিভ করলে অ্যানসন নিজের পরিচয় দিয়ে বলে, তোমাকে কোনো কথা বলতে হবে না, আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। তুমি যত দ্রুত পারো কোনো ভারী বস্তুর নিচে লুকিয়ে পড়ো, কারণ কিছুক্ষণের মধ্যে স্নাইপার কিডন্যাপারদের গুলি করবে। এটা শুনে ক্যাম ঘাবড়ে গিয়ে বলে, তাহলে আমি জ্যাককে কিভাবে বাঁচাবো? অ্যানসন অবাক হয়ে বলে, কি বলছো, জ্যাক এখনো বেঁচে আছে? ক্যাম বলে, হ্যাঁ সে বেঁচে আছে। এদিকে মনরো তার স্নাইপার টিমকে গুলি চালানোর পারমিশন দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে অ্যানসন মনরোকে জানায় জ্যাক এখনো বেঁচে আছে। তবে সে তার স্নাইপার টিমকে থামানোর আগেই তারা গুলি চালিয়ে দেয়। কিন্তু ভেতরে থাকা ক্যাম সময় থাকতে উইলিয়াম ও ড্যানিকে বলে দেয় সামনে স্নাইপার রয়েছে। তৎক্ষণাৎ তারা সাবধান হয়ে যায়, ফলে স্নাইপার গুলি চালালেও তাদের গায়ে লাগে না। পরবর্তীতে মনরো তৎক্ষণাৎ তার স্নাইপারদের থেমে যেতে বলে। তবে স্নাইপার গুলি করা বন্ধ করলেও এই শুট আউটের কারণে ড্যানি প্রচন্ড রেগে যায়। সে এতটাই রেগে যায় যে মনরোকে শিক্ষা দেওয়ার জন্য ক্যামকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সবাই ড্যানিকে শান্ত করার চেষ্টা করে, তবে কে শোনে কার কথা। তখন ড্যানির এমন আগ্রাসী মনোভাব দেখে উইলিয়াম খানিকের জন্য গাড়ি থামিয়ে দেয়। এতে ড্যানি উইলিয়ামের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি তাদের দুজনের মধ্যে হাতাহাতিও হয়। যদিও কিছুক্ষণ পর তারা দুজনই শান্ত হয়ে যায়। তখন তাদের এই লড়াইয়ের সুযোগ নিয়ে অ্যানসন উইলিয়ামকে তাদের পক্ষে আনার চেষ্টা করে। তবে ভাই বলে কথা, নিজেদের মধ্যে শত মতভেদ থাকলেও কেউ কাউকে ছাড়তে রাজি না। ফলে অ্যানসন যা চাচ্ছিল তা আর হয় না। এর কিছুক্ষণ পর উইলিয়ামের ওয়াইফ তাকে কল করে জানতে চায় সে কোথায় রয়েছে। তখন উইলিয়াম তার ওয়াইফের কাছে মিথ্যা বলে যে তার চাকরি হয়েছে, তাই সে ডিউটিতে রয়েছে। ক্যাম তাদের এই কথাবার্তা শুনতে পায়। এখানেই সে জানতে পারে উইলিয়ামের ওয়াইফের ক্যান্সার হয়েছে, যার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। আর সেই টাকা জোগাড় করার জন্যই উইলিয়াম এই চুরির সঙ্গে জড়িয়েছে। অন্যদিকে মনরো তার টিমকে অনুমতি দিয়ে দেয়, যা করা দরকার করো, ওদেরকে জীবিত বা মৃত ধরো। মনরোর এই অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তার টিম তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে তাদেরকে থামানোর চেষ্টা করে। তবে প্রতিবারের মতো এবারও উইলিয়াম তাদেরকে বোকা বানিয়ে রং সাইড দিয়ে বেরিয়ে যায় এবং সোজা তাদের পূর্ব নির্ধারিত লোকেশনে চলে আসে, যেখানে আগে থেকেই রবার্টও তার লোকদের নিয়ে প্রস্তুত ছিল। ড্যানি এখানে এসেই প্রথমেই ক্যাস্ট্রোকে বলে, যত দ্রুত পারিস অ্যাম্বুলেন্সটিকে স্প্রে করে ফেল। ক্যাস্ট্রো সঙ্গে সঙ্গে তার কাজে লেগে পড়ে। এরপর ড্যানি উইলিয়ামকে চলে যেতে বলে। তবে উইলিয়াম বলে, না, আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এখানে সুযোগ থাকা সত্ত্বেও সে ড্যানিকে একা ফেলে যায় না।
অন্যদিকে মনরো তার পুরো টিমকে এক জায়গায় জড়ো করে সামনে কিভাবে তাদেরকে ধরতে হবে তা সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। আর এদিকে ড্যানি তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী এখান থেকে 6টি অ্যাম্বুলেন্স একসঙ্গে বের করে, ফলে মনরোর টিম বিভ্রান্ত হয়ে পড়ে। পরবর্তীতে কিছুক্ষণ ধাওয়া করার পর মনরোর টিম একটি অ্যাম্বুলেন্স আটকে ফেলে, তবে দেখা যায় সেই অ্যাম্বুলেন্সটি ক্যাস্ট্রো চালাচ্ছিল। ঠিক সেই সময় পাশ দিয়ে ড্যানি ও উইলিয়াম তাদের অ্যাম্বুলেন্স নিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যায়। মনরোর টিম কিছুই বুঝতে পারে না। আর এদিকে রবার্টও যে অ্যাম্বুলেন্সে ছিল তার ভিতরে ছিল বিপুল পরিমাণ গোলাবারুদ। সেটি নিয়ে সে মনরো যেখানে ছিল সেদিকে যাচ্ছিল, তবে দেখা যায় রবার্টও খানিকটা দূরেই অ্যাম্বুলেন্স থেকে নেমে যায়। এরপর যখন অ্যাম্বুলেন্সটি মনরো ও তার টিমের স্থানে পৌঁছায় তখন রবার্টও দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অ্যাম্বুলেন্সটিতে থাকা সকল বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয়, ফলে এখানকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তবে রবার্টও যখন পালাচ্ছিল তখন তাকে মার্ক দেখে ফেলে, ফলে মার্ক তৎক্ষণাৎ তার পিছু নেয়। এদিকে অ্যানসন লক্ষ্য করে তাদের দিকে একটি গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সে বুঝে যায় তাদের উপর আবারও হামলা হতে যাচ্ছে, তাই সবাইকে সতর্ক করে। তবে ততক্ষণে দেরি হয়ে যায়। রবার্টের লোকেরা দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গাড়িটি নিয়ন্ত্রণ করছিল। দেখা যায় গাড়িটির ভিতরে একটি মেশিন গান সেট করা ছিল, যেটা দিয়ে তারা বহু অফিসারকে গুলিবিদ্ধ করে ফেলে, যার মধ্যে মনরো নিজেও ছিল, যার অবস্থা এতটাই খারাপ যে সে বাঁচবে কিনা সন্দেহ। এদিকে মার্ক অনেকক্ষণ ধাওয়া করার পর রবার্টোকে ধরে ফেলে, তবে তাদের হাতাহাতির মধ্যে মার্ক অনিচ্ছাকৃতভাবে রবার্টোর মাথায় গুলি করে ফেলে। এই দৃশ্য পাপি তার বাসায় বসে টিভিতে লাইভ দেখতে পায়। নিজের ছেলের এমন মৃত্যু দেখে সে স্তব্ধ হয়ে যায়, রাগে ক্ষোভে নিজের মাথা চাপড়াতে থাকে। এর কিছুক্ষণ পর পাপির টাকা দেওয়ার জন্য ড্যানি পাপির গ্যারেজে চলে আসে। এখানে আসার পর ড্যানি জানতে পারে রবার্টো মারা গেছে। রবার্টোর মৃত্যুতে পাপি প্রচন্ড ক্ষিপ্ত ছিল। এখানে উইলিয়াম ড্যানির কাছে জানতে চায়, তুই এটা কোথায় নিয়ে আসলি? ড্যানি বলে, এরাই আমাদের ওখান থেকে বের হতে সাহায্য করেছে, এখন এখান থেকেও ওরাই আমাদের নিরাপদে বের করবে। পরে ড্যানি তার কথা মতো পাপিকে তার ভাগের $8 মিলিয়ন দিয়ে দেয়। টাকা ঠিকঠাক মতো বুঝে পাওয়ার পরও পাপি ড্যানিকে কিছু সময় এখানে অপেক্ষা করতে বলে। তবে উইলিয়ামের শুরু থেকেই পাপির উপর সন্দেহ হচ্ছিল, তাই সে বলে, না, আমরা এখনই বের হব। তখন পাপির এক লোক এসে তাকে জানায় অ্যাম্বুলেন্সে পুলিশ রয়েছে। এটা জানার পর পাপি বলে, ঠিক আছে, তোরা যেতে পারিস, তবে অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ আর ওই মেয়েটা যাবে না। ড্যানি পাপির সঙ্গে কোনো ঝামেলা চাচ্ছিল না, তাই সে বলে, ঠিক আছে, ওদেরকে রেখে দে। তবে উইলিয়াম বলে, না, ওরা আমাদের সাথেই যাবে। তখন পাপি কিছুটা রেগে বলে, তোরা ওদেরকে এখানে এনেছিস, ওরা এখন আমার ব্যাপারে জেনে গেছে, এখানে কি হচ্ছে সব ওরা জানে, সুতরাং যেতে হলে ওদেরকে এখানে রেখে তোরা চলে যা। তবে উইলিয়াম কোনোভাবেই ক্যাম ও জ্যাককে এদের হাতে তুলে দিতে রাজি না। এটা নিয়ে ড্যানি ও উইলিয়ামের মধ্যে তর্ক হয়। উইলিয়াম বলে, সারাদিন অনেক ভুল করেছি, আর না, আমি আর কোনো ভুল করব না। ড্যানি কোনোভাবেই উইলিয়ামকে বোঝাতে পারে না, তাই এক পর্যায়ে সে বলে ওঠে, ঠিক আছে, এখান থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তবে উইলিয়াম তারপরও তার সিদ্ধান্তে অনড় থাকে। সে ক্যাম ও জ্যাককে ছাড়া এখান থেকে যাবে না। এবার পাপি উইলিয়ামের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে ড্যানি সবাইকে শান্ত হতে বলে। পরে উইলিয়ামকে উদ্দেশ্য করে বলে, ভাই, তোর কি হয়েছে? আমরা তো দুজন একে অপরকে খুব ভালো করে বুঝতাম, তাহলে আজ কি হয়েছে? এখানে ড্যানি খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। তখন পাপি বলে ওঠে, ড্যানি, এত ইমোশনাল হইস না, ও তো আর তোর আপন ভাই না। বাইরে পাপির এই কথাটাই যেন পাপির জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ এই কথা ড্যানিকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। দেখা যায় পরক্ষণে উইলিয়াম ও ড্যানি একসঙ্গে আশেপাশে থাকা পাপির সব লোককে গুলি করে মেরে ফেলে। এরপর ড্যানি পাপিকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, ও আমার আপন ভাই না, তবে আপন ভাইয়ের চেয়েও অনেক বেশি। এটা বলে সে পাপিকেও শুট করে মেরে ফেলে। তবে এখান থেকে বের হওয়া মোটেও সহজ ছিল না। দেখা যায় উইলিয়াম ও ড্যানি কোনোভাবে পাপির লোকদের সামাল দিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছায়। তবে যখনই উইলিয়াম অ্যাম্বুলেন্সের দরজা খুলতে যায়, ঠিক সেই সময় ভিতর থেকে ক্যাম অন্য কাউকে ভেবে গুলি চালিয়ে দেয়, যেটা সোজা উইলিয়ামের বুকে লাগে। তবে গুলি যে ক্যাম চালিয়েছে এটা ড্যানি দেখতে পায় না। পরে ড্যানি তাড়াতাড়ি উইলিয়ামকে অ্যাম্বুলেন্সে তুলে এখান থেকে বেরিয়ে পড়ে। তবে গোলাগুলির আওয়াজের কারণে মনরো টিমের বাকিরা তাদেরকে আবারও খুঁজে পেয়ে যায়। তবে ড্যানির এবার পুলিশের কোনো চিন্তা ছিল না, সে সোজা হাসপাতালের দিকে যেতে থাকে। তখন উইলিয়াম টাকার একটি বান্ডিল ক্যামের ব্যাগের ভিতরে দিয়ে তাকে অনুরোধ করে বলে সে যেন এই টাকা তার ওয়াইফের কাছে পৌঁছে দেয়। এটা বলেই উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। ক্যাম তার সর্বোচ্চ চেষ্টা করে উইলিয়ামকে বাঁচানোর, সিপিআর দেয়, শক দেয়, তবে কোনো কিছুতেই কাজ হয় না। ড্যানি হাসপাতালের সামনে এসেই গাড়ি থামিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ চারো দিক থেকে ঘিরে ফেলে। স্নাইপার চারো পাশে পজিশন নেয়।
তাদের এই প্রস্তুতি দেখে অ্যানসন সবাইকে সাবধান করে দেয় কেউ যেন গুলি না চালায়। সে চেষ্টা করে ড্যানিকে সারেন্ডার করানোর, তবে ভিতরে ড্যানি উইলিয়ামের অবস্থা দেখে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে পাশে পড়ে থাকা জ্যাকের বন্দুকটি দেখতে পায়। সে ভেবে নেয় হয়তো জ্যাকই উইলিয়ামকে গুলি করেছে। তখন ক্যাম স্বীকার করে নেয় জ্যাক গুলি করেনি, বরং ভুলবশত সে উইলিয়ামকে গুলি করেছিল। এটা শুনে ড্যানি প্রচন্ড রেগে যায়। সে বলে, আমার ভাই তোকে বাঁচানোর চেষ্টা করতেছিল আর তুই কিনা ওকেই গুলি করেছিস। এখানে ড্যানি এতটাই রেগেছিল যে সে সঠিক সিদ্ধান্তই নিতে পারছিল না। অন্যদিকে অ্যানসন তাকে এত করে বলছিল যে সে যেন স্যারেন্ডার করে, কিন্তু কে শোনে কার কথা। ড্যানি চাচ্ছিল সে এবার ক্যামকে সঙ্গে নিয়ে মরবে, তাই সে ক্যামকে সামনে রেখে অ্যাম্বুলেন্সের দরজা খোলে। তবে যখনই সে কিছু করতে যাবে তখনই পিছন থেকে উইলিয়াম ড্যানিকে গুলি করে দেয়। এতে করে ক্যাম বেঁচে গেলেও ড্যানি মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ ড্যানি ও উইলিয়ামকে হ্যান্ডকাপ পরায়। তখন ড্যানি উইলিয়ামকে জীবিত দেখে তার কাছে ক্ষমা চাইতে থাকে, আর ড্যানিকে গুলি করায় উইলিয়াম অজোরে কান্না করতে থাকে। কষ্টে মাটির উপর মাথা চাপড়াতে থাকে। তারা দুজনেই গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা মারা যাবে, তবে ক্রিমিনাল হওয়ায় কেউ তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছিল না। ঠিক সেই সময় উইলিয়ামের ওয়াইফ চলে আসে। হাজবেন্ডের এই অবস্থা দেখে সে চিৎকার করে সবার কাছে সাহায্য চায়। সবাইকে বলে, প্লিজ তোমরা আমার হাজবেন্ডকে বাঁচাও। তবে কারো কান অবধি উইলিয়ামের ওয়াইফের এই আহাজারি পৌঁছায় না, একমাত্র ক্যাম ছাড়া। তাকে ভরসা দিয়ে বলে, ভয় পেও না, তোমার কিছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। তখন মার্ক পাশেই বসা ছিল। ক্যাম তাকে উদ্দেশ্য করে বলে, সাহায্য করো, ও তোমার বন্ধুকে বাঁচিয়েছিল। এটা শোনার পর মার্ক আর চুপচাপ বসে থাকে না। দেখা যায় উইলিয়ামকে দ্রুত হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়, তবে ড্যানি এখানেই মারা যায়। পরে ক্যাম যখন উইলিয়ামের ওয়াইফের কাছে আসে তখন উইলিয়ামের ওয়াইফ বলে, আমি টিভিতে দেখেছি ও আপনাকে কিডন্যাপ করেছিল, ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তখন ক্যাম বলে, আপনার হাজবেন্ড একজন ভালো মানুষ, সে আমার জীবন বাঁচিয়েছে। এটা বলে ক্যাম চলে যেতে নেয়। তখনই তার ব্যাগে থাকা উইলিয়ামের দেওয়া সেই টাকার কথা মনে পড়ে। তখন সে খুব সাবধানে উইলিয়ামের সেলের ট্রলির মধ্যে টাকাগুলো রেখে চলে যায়। পরের সিনে দেখা যায় জ্যাক বেঁচে আছে এবং এখানে এফবিআই জ্যাককে ড্যানি ও উইলিয়ামের ছবি দেখিয়ে জানতে চায়, এদের মধ্যে তোমাকে কে গুলি করেছিল। তখন জ্যাক উইলিয়ামের ছবি দেখিয়ে বলে, ও আমার জীবন বাঁচিয়েছে। এরপর এখান থেকে সিন কাট হয়ে শেষ দৃশ্যে দেখানো হয় উইলিয়াম বেঁচে আছে এবং তার জ্ঞান ফিরলেই সে তার স্ত্রী ও সন্তানকে দেখতে পায়। আর এর পরপরই এই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল।